চেনেন একজন বিদগ্ধ চিত্র এবং নাট্য সমালোচক হিসেবে, কিন্তু এর বাইরেও ওনার অনেক পরিচয় আছে। আমরা আনন্দিত, আমরা খুব গর্বিত আজকে ওনার সান্নিধ্য পাচ্ছি। মঞ্চে আসছেন অধ্যাপক শ্রমিক বন্দ্যোপাধ্যায়। বহু বিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন, শিক্ষকতা করেছেন দীর্ঘদিন। দেশে এবং দেশের বাইরে পড়িয়েছেন বিভিন্ন জায়গায়, এবং সলিল চৌধুরীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক, তাকে চেনেন। ভারতীয় নাট্য জগতে এবং চলচ্চিত্র জগতে অনেক গুণী মানুষ এবং পণ্ডিত ব্যক্তিত্বের সান্নিধ্য লাভ করেছেন। আমাদের দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়, এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন, বিদেশে পড়িয়েছেন, ন্যাশনাল স্কুল অফ ড্রামায় পড়িয়েছেন, পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়িয়েছেন। এরকম একজন মানুষ আজকে আমাদের মধ্যে এসছেন, শ্রী শ্রমিক বন্দ্যোপাধ্যায়। আমরা প্রথমেই তাকে বরণ করব। স্যার অন্য কোনো আনুষ্ঠানিকতা পছন্দ করেন না, আমরা দুটো বই উপহার দেবো স্যারকে। আমি প্রথমে ছবি দিকে অনুরোধ করব, ছবি দিয়ে উনি দাঁড়িয়ে বলতে চাইলে বলবেন, দাঁড়িয়ে উত্তরীয় পড়িয়ে ছবি দিয়ে আমাদের সহসভাপতি শ্রমিক বাবুকে বরণ করছেন। শ্রমিক বাবুর হাতে পুষ্পস্তবক তুলে দিচ্ছেন ছবি দিয়ে। আমরা দুটো বই উপহার দিচ্ছি শ্রমিক বাবুকে। উনি মেমেন্টো বা অন্য কিছু নিতে চান না, আমাদের বলেই দিয়েছিলেন। আর আমাদের যে বার্ষিক পত্রিকা, যেটা প্রকাশিত হয়েছে আজকে কিছুক্ষণ আগে, সেটি পত্রিকা আমরা ওনার হাতে তুলে দিচ্ছি। এক মধুর মুহূর্ত আমরা আশা দিয়েছেন, খুব ভালো। আমরা স্বপ্ন দেখেছিলাম যে 5 জন সলিল সাথীকে আমরা মঞ্চে হাজির করব। তারা সকলে উপস্থিত। প্রবীণ ব্যক্তিত্ব শ্রমিক বন্দ্যোপাধ্যায়, তাকে আমরা একটু সম্মান জানিয়ে আরেকবার একটা যদি স্ট্যান্ডিং ওভেশন দিই সবাই মিলে, ভালো হয়। ধন্যবাদ, বসে পড়ুন। এবার শ্রমিক বাবু বলবেন, আমাদের বলা শেষ, স্ট্যান্ড বাই বলবেন, এটাই বলবেন তো? আমাদের প্রজন্ম, আমরা সলিলদাকে যেভাবে পেয়েছি, আমাদের বড় হওয়ার সঙ্গে সঙ্গে সলিলদার গানের সঙ্গীত জীবন, তার উন্মেষ, তার বিকাশ, আমরা তার সাক্ষী এবং তার অনুষঙ্গে আমরা উদ্দীপ্ত হয়েছি, প্রাণিত হয়েছি। তবে আমার একেবারে প্রথম স্মৃতি, সেটা বারবার বলতে ভালো লাগে, আজকে আরেকবার বলবো। 1949 সালে ভারতের গণনাট্য সংঘ, ভারতের অবিভক্ত কমিউনিস্ট পার্টি তখন নিষিদ্ধ ঘোষিত হয়েছে, কিন্তু তার কর্মকাণ্ড এবং তার সাংস্কৃতিক কর্মকাণ্ড তাতে কিন্তু ব্যাহত হয়নি। একটা বেআইনি সংগঠন, সম্পূর্ণ নিষিদ্ধ সংগঠন, তারা কিন্তু কাজ করে গেছেন জনসাধারণের মধ্যে, জনসমাবেশে, জনারণ্যের মধ্যে। তার একটা খুব ছোটবেলা স্মৃতি আমার, অবিস্মরণীয় স্মৃতি বলেই আমি ধারণ করে রেখেছি। দক্ষিণ কলকাতায় একটা ছোট্ট ফুটবল খেলার মাঠে সেদিন বেআইনি গণনাট্য সংঘের দক্ষিণ কলিকাতা শাখা, তারা সলিল চৌধুরীর লেখা সংকেত নাটক অভিনয় করছিলেন। যেখানে অভিনয় হচ্ছিল ওই ছোট্ট খেলার মাঠটার
3-4 দিক থেকে 3-4টে সরু রাস্তা এসে পড়ে। প্রত্যেকটা রাস্তার মুখে গণনাট্য সংঘের স্বেচ্ছাসেবক কর্মীরা তারা পাহারায় ছিলেন যে যদি পুলিশ আক্রমণ করে, বেআইনি অনুষ্ঠান আক্রমণ করতেই পারে, তাহলে তারা আগে থেকে দর্শকদের সতর্ক করে দেবেন যাতে দর্শকরা ওখান থেকে দ্রুত সরে যেতে পারেন। আর ব্যবস্থা করা ছিল যে আশেপাশের প্রতিবেশী বাড়িতে শিল্পীদেরও আশ্রয় দেবার ব্যবস্থা করা হয়েছিল। সেদিন অবশ্য কোনো বাধা ব্যতিক্রম ঘটেনি। অনুষ্ঠান শুরু হয়েছিল সলিলদার নেতৃত্বে। নিজে অংশ নিচ্ছেন, নিজে গানের মুখ্য কণ্ঠ তাঁরই। তার নেতৃত্বে তারা সলিলদার লেখা 4-5টি গান গায়। তারপরে সংকেত নাটক অভিনীত হয় এবং সংকেত নাটকে সেদিন অভিনয় করেছিলেন করুণা বন্দ্যোপাধ্যায়, পথের পাঁচালীর অনেক আগে, ইন্দিরা কবিরাজ, কালী বন্দ্যোপাধ্যায় এবং আরো কয়েকজন। এইভাবে কিন্তু সলিলদা এবং তখনকার গণনাট্য সংঘ কাজ করে যান, নিষিদ্ধ অবস্থায়, বাধা প্রতিবন্ধ উপেক্ষা করে, অগ্রাহ্য করে, তার মুখে তুড়ি মেরে। এই সাহসিকতার একটা দুর্ভাগ্য ঘটে গেছে যে সংকেত ও জনান্তিকে বলে যে দুটো নাটক এই পর্যায়ে সলিলদা লিখেছিলেন এবং গণনাট্য সংঘ পরিবেশন করেছিল, সেই নাটক দুটোর পাওয়া যায়নি। নিষিদ্ধ নাটক, গোপনে গোপনে সেটা হাতে হাতে ঘুরত। পুলিশের হাতে কোনোদিন পড়েছিল কিনা আমরা জানি না, কারণ তার কোনো হদিশ কোনোদিন পাওয়া যায়নি। সলিলদার রচনা সংগ্রহ প্রকাশিত হচ্ছে, কিন্তু তাতে সংকেত জনান্তিকে নেই। তার স্মৃতি যারা এখনো ধারণ করে আছেন, বেশিজন জীবিত নেই, তারাই কেবল খানিকটা স্মরণ করতে পারেন। এবং ওই সময় পরে আস্তে আস্তে গণনাট্য সংঘ যখন নিষেধ মুক্ত হলো, আরেকটা পর্ব সলিলদার। এবং অচিরে সলিলদার জনপ্রিয়তার সূচনা এবং প্রথম যে গানগুলো রেকর্ড হয়ে বহু প্রসার লাভ করে, চারিদিকে মানুষ অনুসরণ করতে থাকে, বিশেষ করে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। তার মধ্যে প্রথম ছাড়পত্র, গাঁয়ের বধূ, রানার, এই 3টে নাটকের গান নাটকীয়ভাবে একটা অন্য মাত্রা লাভ করে। এবং আমার অন্তত কোথাও মনে হয় যে সলিলদার সঙ্গীত বা সাংস্কৃতিক জীবনের সূচনাতে কোথাও নাটক এবং গান জড়িয়ে গেছিল, অবিমিশ্রভাবে জড়িয়ে গেছিল। যে জন্য লক্ষ্য করবেন যে ওই প্রথম 3টি খুবই জনপ্রিয় গান, এবং যে জনপ্রিয়তায় সলিলদাকে একটা প্রতিষ্ঠা এনে দেয় খুব অল্প সময়ের মধ্যেই। 3টি গানেরই মধ্যে তার স্বরচালনায়, তার সুরচালনায় নাটকীয়তা আছে। অবাক পৃথিবী যেখানে শুরু হয়, সত্যি একটা অবাক পৃথিবীর বিস্ময়ের মধ্যে দিয়ে তার যে গতি, তার যে স্বরভঙ্গি, সেটা কিন্তু দ্রুত পাল্টে যায়। সম্পূর্ণ অন্য একটা ছন্দ, অন্য সুর, অন্য স্বরসঙ্গম আসে যখন বিদ্রোহ, চারিদিকে বিদ্রোহ আজ আসে। উচ্চারণের গতি পাল্টে যায়, স্বর পাল্টে যায়, কট পাল্টে যায়। গানের মধ্যে এই নাটকীয়তা, এবং গানের মধ্যে কোথাও একটা বৃত্তান্ত চলে আসে। শুধু একটা মেজাজে বা একটা স্বরভঙ্গকে ধারণ করে গান চলে না, সেটা কোথাও ওই
জঙ্গি রাজনীতির মধ্যে তার জীবন যাপন, ঝুঁকি নিয়ে জীবন যাপন, তার মধ্যে দায় পালন, জনসাধারণের প্রতি, সমাজের প্রতি দায় পালন। আজকে অনুষ্ঠানের শুরুতেও যে গানগুলো আপনারা শুনেছেন, যে কবিতা শুনেছেন, তার মধ্যেও যেটা বারে বারে নানা স্বরে উচ্চারিত হয়, সেইটি কোথাও ওর জীবনে, ওর সঙ্গীত জীবনেও এইগুলোকে সবটাকেই জড়িয়ে ফেলেছিল। সমাজ পরিবর্তনের আকাঙ্ক্ষা, আরতি, প্রেরণা, তার সঙ্গে গান, সুর এবং তার মধ্যে অন্তর্নিহিত ওই নাটকীয়তা, এটা আজীবন তিনি লালন করেছিলেন, পোষণ করেছিলেন। হয়তো তার পরবর্তীকালের বিভিন্ন চলচ্চিত্রে তার গান, তার সুরে রেকর্ডে ছড়িয়ে পড়া গান বা বিভিন্ন অনুষ্ঠানে গাওয়া গান, তার বিচিত্র ধারা ইতিহাসের আবর্তনের সঙ্গে সঙ্গে, সময়ের তাড়নার সঙ্গে সঙ্গে বহুবার বহুবার পাল্টেছে, অনেক মাত্রা আবরণ করেছে। কিন্তু আমরা যারা সেই একেবারে প্রথম যুগের সলিল চৌধুরীর উন্মোচনের, উন্মেষের সেই সময়ের, তার নাটকীয় গায়নের সংস্কৃতির যারা সাক্ষী, তাদের কাছে আমাদের ওই স্মৃতিটা এখনো খুব রোমাঞ্চকর।